আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অফ দ্য মিস্ট। পূর্বের পর্বে আপনারা শুনেছেন সবার গল্প শোনার পর লিওনার্দো বলে, আমাকে সুস্থ করতে পারলে আমি তোমার মালকিনকে উদ্ধার করার চেষ্টা করব। এবং সওয়া লিওনার্দোকে বলে যে তুমি আমার মালকিনকে উদ্ধার করতে পারলে তোমাকে এক রহস্যের সন্ধান দেব। তারপর খুব সংক্ষিপ্তভাবে সেই রহস্য সম্পর্কে বলে। লিওনার্দো তাতে আগ্রহ দেখায়। এরপর সওয়া এবং লিওনার্দোর মধ্যে একটি চুক্তি হলো যে লিওনার্দো সওয়ার মালকিনকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করবে। যদি সফল হয় তাহলে সওয়া তার কথা মোতাবেক তাকে গুপ্তধনের সন্ধান দেবে এবং তা অর্জন করার জন্য যথাযথ সাহায্য করবে। আজকে শুনবেন উপন্যাসটির ৮ম পর্ব। ৮ যাত্রা শুরু। লম্বা যাত্রায় খাবারের মজুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই অর্ডারকে দায়িত্ব দিল লিওনার্দো হরিণের মাংস ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে নিতে। তারপর বসলো সঙ্গে যা যা নেবে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। ঝড়ে তাঁবুটার পাশাপাশি বেশিরভাগ মালপত্রই উড়ে গেছে। খুঁজে পেতে খুব বেশি কিছু পাওয়া গেল না। 2টো কম্বল, বাড়তি 2 জোড়া বুট, সামান্য ওষুধ, একটা শটগান, 2টো ভালো রাইফেল, কিছু অ্যামিউনিশন, একটা কম্পাস, পানির বোতল, 3টে ছুরি, একটা চিরুনি আর রান্না করার জন্য একটা লোহার পাতিল। সব মিলিয়ে 2 জন পুরুষ আর 1 জন মহিলার জন্য খুব বেশি মালামাল নয়। 3 ভাগ করার পর ছোট ছোট 3টে বোঝকা হলো, সহজেই বয়ে নেওয়া যাবে। নেবার জিনিসপত্র ঠিকঠাক হওয়ার পর বাকি মালামাল, বিশেষ করে মাইনিংয়ের যন্ত্রপাতি, গুহার ভেতরে মাটি চাপা দিল ওরা। পরে আবার ফিরে আসবে এমন সম্ভাবনা কম, তবে খামোখো বাড়তি ওজন বইবার কোনো কারণও দেখল না লিওনার্দো। গত কিছুদিনের হাড়ভাঙা পরিশ্রমের ফসল হিসেবে 100 আউন্স সোনা আছে ওর কাছে। ওগুলো গলিয়ে ছোট ছোট কয়েকটা ইগনেটে পরিণত করে নিল রওনা হওয়ার আগে। আধা রাখলো নিজে রুবিটার সঙ্গে বেল্টের ভেতর, বাকিটা অর্ডারের বোঝকায় রাখতে দিল। একবার ভাবলো ওগুলো ফেলে যাবে কিনা, পর মুহূর্তে মনে পড়ল সোনার দাম সবখানেই আছে। পর্তুগিজ আর আরব কৃতদাস ব্যবসায়ীদের কাছে তো আরও বেশি, হয়তো কাজে লাগাতে পারে সোনাটা। তাই বাড়তি ওজনটুকু বইবার কষ্ট মেনে নিল ও। সন্ধ্যা নাগাদ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। দিগন্তে চাঁদ উকি দিতেই উঠে পড়ল লিওনার্দো। কাঁধে ঝোলালো নিজের বজকাটা। রাতের বেলা পথ চলবে বলে ঠিক করেছে ওরা, তাতে গরমের হাত থেকে বাঁচবে। কেউ নজর রাখলেও ওদেরকে সহজে দেখতে পাবে না। অটারকে বলল, একটু পরে বেরো, আমি টমের কাছ থেকে বিদায় নিয়ে আসি। 15 মিনিট পর ওকে অনুসরণ করলো 2 দাসী। ভাইয়ের কবরের পাশে পাওয়া গেল লিওনার্দোকে মাথা নিচু করে আছে। অটার আর সোয়া পৌঁছতেই সোজা হলো ও। শেষবারের মতো কবরটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল কিছু, তারপর উল্টো ঘুরে চলে এলো। 2 সঙ্গীর সঙ্গে কথা বলে কম্পাস বের করলো লিওনার্দো। পাহাড় সারির দিকে মুখ করে চলতে শুরু করলো নতুন অভিযান, নতুন আশা আর নতুন ভীতির উদ্দেশ্যে। অতীত নিয়ে আর ভাবছে না, সেটা ওর ভাইয়ের সঙ্গে মাটির তলায় চাপা পড়ে গেছে। ঈশ্বরের দয়ায় এখনো জীবিত, দম ফেলছে এই পৃথিবীতে। ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে ওকে। কি অপেক্ষা করছে সামনে সেটা নিয়ে মাথা ঘামাতে চাইছে না লিওনার্দো। অভিজ্ঞতায় দেখেছে মাথা ঘামিয়ে লাভ হয় না কোনো। হয়তো বাকিদের মতো করেই যেতে হবে ওকে, কিংবা লাভ করবে অতুল ঐশ্বর্য আর সম্পদ। সবই নির্ভর করছে ভাগ্যের উপর। তাই সময়ের স্রোতে গা ভাসিয়ে দেওয়াটাই উত্তম। সামনে যাই আসুক সেটাকে ধৈর্য, সাহস আর বুদ্ধি দিয়ে মোকাবেলা করবে ও। একটা ব্যাপার অবশ্য অস্বীকার করবার উপায় নেই, মনে মনে কিছুটা আশাবাদী হয়ে উঠেছে লিওনার্দো। টমের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। একটা মেয়ের সাহায্য নিয়ে অঢেল সম্পদের মালিক হবে ও। ভবিষ্যৎবাণীটা কি সত্যি হতে পারে? ইতোমধ্যে একজন মহিলার দেখা পেয়েছে ও।
অত্যন্ত দামি একটা রুবি পাথরও পেয়েছে ওর কাছ থেকে। তার মালকিনকে উদ্ধার করতে পারলে অমন আরও অনেক পাথর দেবে বলে কথা দিয়েছে। অভিযানটায় যদি যাওয়া হয়, মিস রডও থাকবে সঙ্গে। এই ঘটনার কথাই কি টম বলেছে? এটাই সে দেখতে পেরেছিল মারা যাওয়ার আগে? জানা নেই লিওনার্দের, তবে এটাও বুঝতে পারছে ব্যাপারটা নিছক কাকতালীয় হতে পারে না। তাহলে আনমনে কাঁধ ঝাঁকালো লিওনার্দো। একমাত্র সময়ে জবাব দিতে পারে প্রশ্নটার। 3 অভিযাত্রীর পথযাত্রার খুঁটিনাটি বর্ণনা পাঠকদের না জানালেও চলবে। সংক্ষেপে শুধু এতটুকু জানাই, 1 সপ্তাহ ধরে এগুলো ওরা প্রতি রাতে দিনের বেলা বিশ্রাম নিয়ে কাটালো। পাহাড় বাইতে হলো ওদের, পাড়ি দিতে হলো জলাভূমি আর জঙ্গল, সাঁতার কাটতে হলো নদীতে। এসব ক্ষেত্রে অটারের কৃতিত্ব উল্লেখ না করলে অন্যায় হবে, বিশেষ করে নদী পেরোনোর ব্যাপারে। প্রতিবারই ভয়ঙ্কর স্রোত মোকাবেলা করে সমস্ত মালামাল পার করল সে। এমনকি দুর্বল সাঁতারু সোয়াকেও ঘাড়ে বয়ে নিয়ে গেল এক কিনারা থেকে অন্য কিনারে। ও না থাকলে মালামাল কিংবা পৌরা দাসীকে নিয়ে নদী পেরোনো সম্ভব হতো না লিওনার্দের পক্ষে। যা হোক, এগিয়ে চলল ওরা, কখনো ক্ষুধার্ত, কখনো আধপেটা খেয়ে, কখনো বা ভরা পেট নিয়ে। এলাকাটা জনশূন্য নয়, মাঝে মাঝে বাড়িঘর দেখা যায়। সেখান থেকে বন্দুকের খালি কার্তুজ বা ছোটখাটো জিনিসের বিনিময়ে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে অভিযাত্রীরা। কপাল ভালো হলে দুধ, মাখন, এমনকি রুটিও পাওয়া যায়। যাত্রার শুরুতে সোয়াকে নিয়ে চিন্তায় ছিল লিওনার্দো। বয়স্কা মহিলা হয়তো সহজে ক্লান্ত হয়ে পড়বে, এগুনোর গতি কমে যাবে ওদের। কিন্তু বাস্তবে উল্টোটা লক্ষ্য করা গেল। পরিশ্রমী জীবনযাপনের ফলে মহিলা যথেষ্ট শক্ত। দুর্বলতা যা আছে তাও অসীম মনোবলের কারণে কাটিয়ে উঠেছে। প্রিয় মালকিনকে নিয়ে উৎকণ্ঠা, তাকে উদ্ধার করার প্রেরণা, এসবই তাকে শক্তি যোগাচ্ছে। কথা খুব কম বলছে সে, একগ্র মনে তাল মিলিয়ে চলেছে অন্য 2 সহযাত্রীর সঙ্গে। 8ম রাতে একটা উঁচু পাহাড়ের মাথায় উঠে থামল ওরা। চাঁদ ডুবে গেছে, অন্ধকারে দিক ঠাহর করা কঠিন। অন্ধের মতো এগোনোর কোনো মানে হয় না, তাছাড়া শরীরও ক্লান্ত সবার। ভোর পর্যন্ত একটা ঝোপের আড়ালে আশ্রয় নিয়ে মরার মতো ঘুমালো 3 জনে। সূর্যের আলো ফুটতেই চেঁচিয়ে 2 সঙ্গীকে জাগালো অটার। উত্তেজিত গলায় বলল, দেখুন বাস, পৌঁছে গেছি আমরা। আমাদের নিচেই আছে নদীটা। ডানে তাকালে সাগরের মোহনাও দেখতে পাবেন। তাকালো বাকিরা, দেখল ওদের কয়েক মাইল দূরে ঝোপঝাড়ে ভরা প্রান্তর ধীরে ধীরে জলাভূমিতে পরিণত হয়েছে, মিশে গেছে জাম্বুজি নদীর শাখার সঙ্গে। জলধারাটা অবশ্য দেখা গেল না, ওখানটায় কুয়াশা জমে বেঁধে আছে। তবে সাগরের ঢেউয়ের আওয়াজ কানে ভেসে আসছে। উদীয়মান সূর্যের কিরণও থেকে থেকে ঝিকমিকিয়ে উঠছে পানির বুকে। দেখলেন তো, খুশি খুশি গলায় বলল অটার। এখান থেকে মোটামুটি 5 ঘন্টা এগোলে আরেকটা পাহাড় সারির গোড়ায় পৌঁছবো আমরা। নদীর একেবারে কিনারায় গিয়ে মিশেছে ওটা। পাহাড় পেরিয়ে উল্টো দিকে গেলেই পড়বে বিশাল একটা জলাভূমি। ওখানেই হলুদ শয়তানের আস্তানা। পথটা আমার স্পষ্ট মনে আছে। মধ্যাহ্ন পর্যন্ত বিশ্রাম নিল অভিযাত্রীরা, তারপর আবার নামলো পথে। সন্ধ্যায় যখন চাঁদ উঠল, তখন ওরা নতুন পাহাড় সারির পাদদেশে পৌঁছে গেছে। কোমল চন্দ্রালোকে অদ্ভুত এক দৃশ্য ভেসে উঠল ওদের সামনে। নির্জনতা আর বিচ্ছিন্নতা যেন এক নীরব প্রতিচ্ছবি। ঢেউ খেলানো পাহাড়ের সারি দিগন্তর দিকে ছোট হতে হতে মিলিয়ে গেছে। মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথে চলে গেছে নদীটা। পানির বুকে দেখা যাচ্ছে নানা রকম চর, নলখাগড়ার ভরা জলাভূমি। নদীর প্রস্থ কোথাও কম, কোথাও বেশি, 1 মাইল হচ্ছে সর্বনিম্ন। আবার বাঁকের কাছে জলাভূমিতে ভরা চওড়া অংশগুলো 20 মাইলের কমও হবে না। জায়গাটা নিঃসঙ্গ চেহারা ভয় জাগায়। কাদায় ভরা মাটি আর নলখাগড়ার জঙ্গল বিতৃষ্ণার উদ্বেগ করে। আজব ব্যাপার হচ্ছে, বিচিত্র সে এলাকার একটা নিজস্ব জীবন, নিজস্ব স্বাতন্ত্র্য আছে। বনু পাখিরা কাদার মধ্যে খাবার খুঁজে বেড়ায়। কুমির আর জলহস্তী
সাঁতার কাটে পানিতে, হাজার হাজার ব্যাঙের ডাকে কান ঝালাপালা। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল 3 অভিযাত্রী। খানিক পরে একটা পাহাড়ের গোড়া দেখিয়ে অটার বলল, ওখান দিয়ে গেছে কৃতদাস ব্যবসায়ীদের ট্রেলটা, মানে আগে যখন দেখেছি আর কি। চলো, এখনো আছে কিনা দেখা যাক, বলল লিওনার্দো। রাস্তাটা পাওয়া গেলে ওটা ধরে আর কিছু দূর এগোবো আমরা, তারপর ক্যাম্প করব। পাহাড়ের ঢাল ধরে এগোলো ওরা। যেখানে ট্রেল থাকবার কথা সেখানে পৌঁছে ঝোপের ভেতর শিকারি কুকুরের মতো হানা দিতে শুরু করলো অটার। একটু পরে শীষ দিয়ে উঠল। সংকেত পেয়ে কাছে গেল লিওনার্দো আর সোয়া। পেয়েছি, বলল বামন ভৃত্য। আঙুল তুলে একটা পায়ে চলা পথ দেখালো। এই তো, এখনো পথটা ব্যবহার করে ওরা। আসুন বাস। কয়েক গজ যেতেই সবাই চিৎকার করে উঠল সোয়া। ওর দৃষ্টি অনুসরণ করে ট্রেইলের পাশে তাকাতেই একটা লাশ দেখতে পেল লিওনার্দো আর অটার। বেশি পুরনো নয়, পুরোপুরি গলেনি। বিচ্ছিরি একটা গন্ধ ভাসছে বাতাসে। হলুদ শয়তানের চিহ্ন বাস, বলল অটার। এ পথেই গেছে ও। লাশটা খুব বেশি হলে 2 সপ্তাহ আগের। কার লাশ? বুড়ো কুচকালো লিওনার্দো। চমকে সামলে নিয়েছে সোয়া। কাছে গিয়ে একটু ঝুঁকল। ভালো করে মৃতদেহটা দেখে বলল, খামারের লোক, পায়ের মাদলিটা চিনতে পারছি। অনুসরণকারীদের ভয় দেখানোর জন্য প্রতিবারই এভাবে একটা লাশ রেখে যায় হলুদ শয়তান, বলল অটার। আমি যেবার ধরা পড়েছিলাম সেবারও একই কাজ করেছিল। অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন মানুষ এতে ভয় পেতে পারে, আমি নই। লিওনার্দো মুখ বাঁকালো। চলো, এগোনো যাক। ট্রেল ধরে 2 ঘন্টা হাঁটলো ওরা। থামল নদীর পাড়ে পৌঁছে। হাঁটা পথটা পানির কাছে গিয়ে শেষ হয়ে গেছে। এরপর কি অটার? জানতে চাইল লিওনার্দো। এখান থেকে নৌকায় ওঠানো হয় বন্দীদের, বলল বামুন ভৃত্য। নলখাগড়ার ভিতর 2-4টা নৌকা সবসময় লুকানো থাকে। আসুন, খুঁজলে পাওয়া যাবে। নাক কোচকালো লিওনার্দো। ভোটকা একটা গন্ধ ভাসছে বাতাসে। কিসের গন্ধ? তিক্ত একটা হাসি ফুটলো অটারের ঠোঁটে। আগাছা পরিষ্কারের। মানে? যাত্রা শেষে যেসব বন্দী বেশি কাহিল হয়ে যায়, যাদেরকে আর বিক্রয়যোগ্য বলে মনে হয় না, সেসব আগাছাকে এখানেই ছেটে ফেলে হলুদ শয়তান। মেরে ফেলে বলতে চাইছো? লিওনার্দোর কণ্ঠে অবিশ্বাসের সুর। মাথা ঝাঁকালো অটার। জি। আসুন নৌকা খুঁজি। যারা মারা গেছে তাদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ হবে না কোনো। নলখাগড়ার জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল ও। পিছু পিছু লিওনার্দো আর সোয়া। এগোনোটা সহজ হলো না। নির্দিষ্ট কোনো রাস্তা নেই জঙ্গলটার মাঝে। হাত দিয়ে সামনে থেকে ছোট ছোট গাছগুলো সরিয়ে পথ করে নিতে হচ্ছে। ওগুলোর গাও খসখসে। ঘষা খেয়ে ছেড়ে যাচ্ছে অভিযাত্রীদের শরীরের উন্মুক্ত চামড়া। চুলকাচ্ছে যত্রতত্র। খানিকক্ষণ যাওয়ার পর খোলা একটা জায়গা পেয়ে বেরিয়ে এলো ওরা। বোটকা গন্ধটা এখানে অনেক বেশি প্রকট। সব নৌকা নিয়ে গেছে ওরা, অটার বলল। একমাত্র কেন শুধু আছে। তবে আগাছাগুলো ছেটে ফেলে গেছে ওরা। ওই যে, ওর কথাই ঠিক। খোলা জায়গার একপাশে পড়ে আছে পচাগলা লাশের স্তূপ। সংখ্যায় 30টার কম হবে না। পুরুষ, নারী, শিশু সব রকমই আছে। তবে পেরেইরার নারকীয় সাক্ষী শুধু ওগুলোই নয়। চাঁদের আলোয় নতুন স্তূপটার আশেপাশের চকচক করছে আরও কয়েকটা স্তূপ। সেগুলো কেবলই কঙ্কাল, কৃতদাস ব্যবসায়ীদের পুরনো চালানগুলোর সাক্ষী। সারা শরীর শিরশির করে উঠল লিওনার্দের। এ দৃশ্য সহ্য করা মুশকিল। অসহায় মৃতদেহগুলো যেন চিৎকার করে ন্যায় বিচার চাইছে। মুখ ঘুরিয়ে ফেলল ও। লাশের স্তূপ থেকে একটু দূরে উপর করে রাখা আছে একটা ক্যানো। জায়গাটা আসলে মোরিং প্লেস। অন্তত 1 ডজন ফ্ল্যাট বটমের নৌকা থাকে ওখানে। ভেজা মাটিতে ছাপ ফুটে আছে।
আকাশের দিকে তাকালো লিওনার্দো। চাঁদের আলো মরে এসেছে। এ অবস্থায় পানিতে নামা ঠিক হবে না। সঙ্গীদের দিকে ফিরল ও বলল, আজ রাতটা এখানেই থাকবো আমরা। অটার ক্যাম্প করো। নলখাগড়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া বাতাসের ফিসফিসানি আর নদীর কুলকুল শব্দের ছন্দে কাটতে শুরু করলো রাতটা। বাতাসটা উড়িয়ে নিয়ে গেছে কুয়াশার মেঘকে, নানা রকম আকৃতি দিচ্ছে, অদ্ভুত সব ছায়া ফেলছে সাগরের পানে। নীরবতা ভেঙে মাঝে মাঝে ডেকে উঠছে ব্যাঙের দল। একটা বাঘের চিৎকার শোনা গেল। কুমির সম্ভবত ওটার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। আকাশে ডানা ঝাপটাচ্ছে এক বুনো পাখি, সাগরের দিকে যাচ্ছে পাল্টা। কিন্তু প্রকৃতির এত সব আওয়াজ মোটেই মনে নেই লিওনার্দের। কানের কাছে ভাসছে মৃত মানুষদের নিঃশব্দ আহাজারি, যেন কাঁদছে তাদের আত্মাগুলো। কিছুতেই ঘুমাতে পারল না ও। আধার কেটে গেল এক সময়। ভোরের সূর্য উঁকি দিল আকাশে। শোয়া থেকে উঠে পড়ল অভিযাত্রীরা। নদীর পানিতে হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নিল। তারপর তিনজন মিলে ধরাধরি করে পানিতে নামালো ক্যানুটা, তাতে চড়ে বসল। অটার আর লিওনার্দো বৈঠা তুলে নিল। শুরু করলো নদী যাত্রা। বামন ভৃত্যটির অসাধারণ স্মরণশক্তির পরিচয় পেল দুই সহযাত্রী। ওকে ছাড়া 1 মাইলও বোধহয় এগোতে পারত না ওরা। ওদের সামনেটা দখল করে রেখেছে অসংখ্য খাড়িয়ার খাল। নলখাগড়ার ঘন জঙ্গলের মাঝ দিয়ে গেছে পানির ধারা, ঠিক যেন একটা গোলকধাঁধা। খালগুলোকে আলাদা করবার উপায় নেই, সবই প্রায় একই রকম। ল্যান্ডমার্ক বলতে কিছু নেই। চতুর্দিকে শুধু পরিবর্তনহীন জলাভূমি। অদক্ষ চোখে পথ খুঁজে বের করা স্রেফ অসম্ভব। তারপরও নির্ভুলভাবে ওদেরকে এগিয়ে নিয়ে চলল অটার। 10 বছর আগে শেষবার এই এলাকায় এসেছে ও, কিন্তু ভোলেনি একটা আগবাকও। মাঝে মাঝে অবশ্য নতুন খালের দেখা পাওয়া যায়। সেখানে পৌঁছে একটু থামে ওরা। অটার আন্দাজ করে নেয় কোন পথে যেতে হবে। ওর মধ্যে বিন্দুমাত্র দ্বিধা লক্ষ্য করা যায় না। প্রায় সারাদিন এভাবেই এগোলো ওরা। সন্ধ্যার দিকে ঘটল বিপত্তি। একটা খাল ধরে যাচ্ছিল, হঠাৎ দেখা গেল ওটা সামনে দুভাগ হয়ে গেছে। একটা মুখ গেছে দক্ষিণে, অন্যটা উত্তরে। ওখানে পৌঁছে প্রথমবারের মতো বিভ্রান্তি ভর করল অটারের চেহারায়। ঠোঁট কামড়াতে শুরু করলো ও। কি ব্যাপার অটার? ক্যানোর পিছন থেকে জানতে চাইল লিওনার্দো। এবার কোন দিকে যাব? বুঝতে পারছি না বাস। অটারের কণ্ঠে অস্বস্তি। খালটা বদলে গেছে। স্রোতটা ভাগ হওয়ার কথা ছিল না। সোজা সামনে যাওয়ার কথা আমাদের। দুশ্চিন্তায় পড়ে গেল লিওনার্দো। সমস্যাটা গুরুতর। এই গোলকধাঁধার ভিতরে একটা ভুল পদক্ষেপও ওদেরকে চিরতরে পথহারা করে দিতে পারে। কিছুক্ষণ আলোচনা করলো ওরা, তারপর সিদ্ধান্ত নিল বাম দিকের মুখটা ধরে এগোবে। অটারের মতে ওটাই ওদের নির্ধারিত পথের দিকে গেছে, কিন্তু মাথা নেড়ে আপত্তি করল সোয়া। ও চাইছে ডান দিকের পথটা ধরে কিছুটা এগিয়ে যেতে, হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। কিছুতে ওকে টলানো গেল না। শেষে কাজ ঝাঁকালো লিওনার্দো। অটারকে বলল ক্যানোর মুখ ঘোরাতে। খালের সরু শাখাটা ধরে 300 গজের মতো এগুলো অভিযাত্রীরা, কিন্তু আশাব্যঞ্জক কিছু পেল না। শেষে অটার যখন উল্টো ঘোরাতে শুরু করলো, তক্ষুনি কথা বলে উঠল সোয়া, থামো, ওই যে কি যেন একটা দেখতে পাচ্ছি। তাকালো লিওনার্দো আর অটার। 40 গজ দূরে নলখাগড়ার গায়ে সাদা রঙের একটা জিনিস আটকে আছে। বড় নয় তেমন, কোনো মতে দেখা যায়। পাখির পালক মনে হচ্ছে, মন্তব্য করল লিওনার্দো। তারপরও কাছে গিয়ে দেখা দরকার। অটার চলো। বৈঠা মেরে ঝোপটার পাশে গিয়ে থামলো ওরা। অটার বলল, কাগজ বাস, একটা কাগজ আটকে আছে এখানে, সাবধানে খোলো ওটা, বলল লিওনার্দো। মনে বিস্ময়, এমন জায়গাতে কাগজ এলো কোন থেকে? ভাঁজ পড়ে যাওয়া কাগজটা নলখাগড়া থেকে আলাদা করে ওর সামনে ক্যানুর পাটাতনে বিছিয়ে রাখলো অটার। বাইবেলের পাতা দেখছি, ভুরু কুচকে বলল লিওনার্দো।
এটা আমার ছোট মালকিনের বইটার। ভালো করে দেখে বলে উঠল সোয়া। কোনো ভুল নেই, আমি চিনতে পারছি। উনি নিশ্চয়ই এটা গেঁথে গেছে ঝোপের গায়ে, যাতে কেউ তাকে উদ্ধার করতে এলে পথ চিনতে পারে। তাই তো মনে হচ্ছে, বলল লিওনার্দো। প্রশংসা করল বন্তিনীর। বুদ্ধিমতী মেয়ে। তুমিও খুব ভালো করেছ সোয়া, আমাদেরকে এই খালটাতে নিয়ে এসে। ঝুঁকে বাইবেলের ছেঁড়া পাতাটা পড়ল ও। For he hath looked down from the height of his sanctuary. From heaven did the Lord behold the earth, to hear groaning of the prisoner, to loose those that are appointed to death. The children of thy servants shall continue, and their seed shall be established before thee. হুম, বিড়বিড় করল লিওনার্দো। পরিস্থিতির সঙ্গে বড়ই মানানসই উদ্ধৃতি। যদি ঐশ্বরিক সংকেতে বিশ্বাস করি, তাহলে বলবো ভালো কিছু অপেক্ষা করছে সামনে। বাকি দুজনে একই কথা ভাবছে। আবার রওনা হলো ওরা। 1 ঘন্টা পর নতুন এক বাঁকে পৌঁছলো কেন। এখান থেকে আবার পথ চিনতে পারল অর্ডার। ঠিক পথে এগোচ্ছি বাস, বলল ও। বাম দিকের শাখাটাই আসলে নতুন ছিল। ভাগ্যিস ওদিকে যায়নি, তাহলে আর পথ খুঁজে পেতাম না। ঠিকই বলেছ, লিওনার্দো মাথা দোলালো। ভালো কথা। সেই যে তুমি পালিয়েছ, কিভাবে ফিরেছ এ পথে? নৌকা ছিল? জি না, অটার বলল। তবে বাস তো জানেন আমার শক্তির কথা। দেবতারা আমার সৌন্দর্যের যে ঘাটতি দিয়েছে, তা পূরণ করেছেন শক্তি দিয়ে। চেহারা সুরত ভালো না হওয়ায় বরং ভালো হয়েছে। আজও মুক্ত আছি। শক্তি না থাকলে পালাতে পারতুম না। গলায় শেকল নিয়ে ঘুরে বেড়াতে হতো। বুঝেছি বুঝেছি, তাড়াতাড়ি বলল লিওনার্দো। বৃত্তের আত্মস্তম্ভিরতায় বাধা দিল আসলে। কিন্তু পালালে কি করে, সেটাই বলো। শেকলগুলো পুরনো ছিল বাস, অটার বলল। জোর খাটিয়ে ভেঙে ফেলেছিলাম। হাত পা থেকে রক্ত ঝরেছে অবশ্য, তাতে কি, ভাঙতে পেরেছিলাম, এটাই বড় কথা। বাঁধন থেকে মুক্ত হয়েই ঝাঁপ দিয়েছিলাম পানিতে। হলুদ শয়তানের চেলারা ধাওয়া করেছিল, কিন্তু ধরতে পারেনি। সাঁতার কেটে পুরো পথ পাড়ি দিয়েছি আমি। ওরা ভাবতে পারেনি আমার পক্ষে এই খালের গোলকধাঁধা থেকে প্রাণ নিয়ে ফেরা সম্ভব। তাই খুব একটা মরিয়াও হয়নি আমাকে ফের ধরবার জন্য। পুরো 4টা দিন লেগেছে আমার পাহাড়ের গোড়ায় ওই ডাঙায় ফিরতে। সারাদিন সাঁতার কাটতাম, ক্লান্ত হলে নলখাগড়ার দ্বীপে উঠে বিশ্রাম নিতাম। রাতে ঘুমাতামও ওখানে। সেখানে এক ভয়াবহ অভিজ্ঞতা বাস। কি খেতে? গাছের শেকড় আর পাখির ডিম। কুমিরের পাল্লায় পড়নি একবার, তবে তাতে খুব একটা অসুবিধা হয়নি। পানিতে তেমন দ্রুত চলতে পারি আমি, সেটা তো দেখেছেন। কুমিরটা কিছু বুঝে ওঠার আগেই ওটার পিঠে চড়ে বসেছিলাম। একটা বর্শা ছিল সঙ্গে, গাছের কুঞ্চি কেটে বানিয়ে নিয়েছিলাম। ওটা কুমিরের চোখ দিয়ে ঢুকিয়ে একেবারে মগজে গেঁথে দিয়েছিলাম। তারপর আর কোনো জন্তু জানোয়ার হামলা করেনি আমার উপর। অটারের বীরত্বের খবর নিশ্চয়ই কানে গিয়েছিল ওদের। দম্বের সুরে কথাটা বলা হলেও সেটা অগ্রাহ্য করতে পারল না লিওনার্দো। বলল, হ্যাঁ, সাহস আছে বটে তোমার, কিন্তু সত্যি করে একটা কথা বলো তো, হলুদ শয়তানের সামনে ফিরে যেতে ভয় করছে না তোমার? কিছুটা তো করছেই বাস। আপনারা সাদা মানুষরা নরক বলে একটা জায়গার কথা বলেন না? ও রাস্তানাটা তাই। ওখান থেকে প্রাণ নিয়ে ফেরা সত্যিই কঠিন। কিন্তু আপনি যেখানে যাবেন, সেখানে আমারও যাওয়াটা কর্তব্য। সেটা হোক নিশ্চিত মৃত্যুর মুখে। আমি সাহসী নই বাস, কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি। যদি হলুদ শয়তানকে নাগালের মধ্যে পাই, তাহলে আমি ওকে এই 2 হাতে খুন করব। বইটা নামিয়ে আকাশের দিকে তাকালো বামুন। হ্যাঁ, খুন করব, খুন করব,
খুন করব বলে চেঁচিয়ে উঠল সে। আস্তে, ধমকে উঠল লিওনার্দো। ডাকাতগুলো শুনতে পাবে তো। মাথা ঝাঁকিয়ে আবার বৈঠা তুলে নিল অর্ডার। চুপ হয়ে গেল। ওর চেহারার দিকে তাকিয়ে হঠাৎই পেরেইরার জন্য করুণা অনুভব করল লিওনার্দো। এই বামুনের হাতে পড়লে সত্যিই খবর আছে লোকটার। শেষ হলো বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অব দ্য মিস্টের ৮ম পর্ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে এতক্ষণ গল্প পাঠিয়েছিলাম আমি ফিরোজ জাফরুল। আপনাদের জন্য খুব শীঘ্রই ৯ম পর্ব নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।